সকালে খাওয়া দাওয়া শেষ হতেই প্রিয়তা কোনো ভনিতা ছাড়াই বলল, আমি এ মাসেই চলে যাচ্ছি। জাহিদ অবাক চোখে তাকালো, বোকা চোখে তাকিয়ে বলল, চলে যাচ্ছ মানে? আপনাদের সংসারে আর কতদিন? তাছাড়া আমার জন্য আপনাদের কম ঝামেলা সহ্য করতে হচ্ছে না। এখন যেহেতু আমি নিজেই চলতে পারি, নিজেকে চালাতে পারি, তাই আমি আমার মতো করে থাকতে চাই। বলতে পারেন, নিজের বাকি জীবনটা নিজের মতো করেই চালাতে চাই, আপনাদেরও ছুটির দায়িত্ব থেকে। কত বড় একটা কথা কত সহজে বলে ফেলল প্রিয়তা। প্রিয়তার গলা ধরে আসতে চাইছে, কিন্তু সে শক্ত হয়ে বসে রইল। জাহিদ নির্বাক হয়ে প্রিয়তার মুখের দিকে তাকালো। সে কল্পনায় ভাবতে পারেনি প্রিয়তা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে। সে তো সবসময় প্রিয়তাকে নিজের মেয়ের মতো করে দেখেছে। তার চোখের কোণে পানি জমল। মুচকি এসে সে বলল, তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, এখানে আমার আর কি বলার? তুমি বড় হয়েছ, নিজের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি উঠে চলে গেলেন। সুজলা কোনো কথা বলে না, স্বামীর পিছু পিছু রুমে চলে গেল। তুলি অনেক আগেই খেয়ে শুয়ে পড়েছে। প্রিয়তা টেবিলে বসে রইল। সবাই চলে যেতে রত্না দৌড়ে এলো। আপা, আপনি সত্যি চলে যাবেন? প্রিয়তা মাথা নাড়ল। রত্না মন খারাপ করল একটু, পরক্ষণে বলল, এতদিনে আপনি একটা সঠিক কাজ করেছেন আপা। একটু খারাপ লাগলেও আমি খুশি হয়েছি। আপনি চিন্তা করবেন না, 2 দিন পর পর আমি আপনারে দেখতে যামনি। প্রিয়তা হেসে ফেলল। কিছু ভালোবাসা হয় নিঃস্বার্থ। এই যে রত্না, তার প্রতি ভালোবাসা কতটা নিঃস্বার্থভাবে মেয়েটা তাকে ভালোবাসে। এই ভালোবাসা আপন মানুষদের কাছে থেকে পাওয়া যায় না। 2 দিনের মাথায় প্রিয়তার নতুন বাসায় উঠল। রত্না পুরোটা দিন প্রিয়তার হাতে হাতে ঘর গুছিয়ে দিল। প্রিয়তা ওর মামার বাড়ি থেকে কিছুই আনেনি। টুকটাক প্রয়োজনীয় জিনিস সব নিজেই কিনে নিয়েছে। যদিও জাহিদ ওকে অনেক জোরাজোরি করেছিল, কিন্তু প্রিয়তা সাফ মানা করে দিয়েছে। সুজলা প্রিয়তাকে কঠিনভাবে বলে দিয়েছে সে যেন আর এ বাড়িতে না ফিরে আসে। উত্তরে প্রিয়তা মুচকি এসে বলেছিল, চিন্তা নেই মামি, আপনাদের মুক্তি দেওয়ার শপথ যখন নিয়েছি, সেটা পরিপূর্ণভাবেই সম্পন্ন করব। তুলি ভীষণ কেঁদেছিল, বারবার প্রিয়তাকে না যেতে বলছিল। প্রিয়তাকে জড়িয়ে ধরে চুপ করেছিল। তার চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরেনি। কষ্ট পেতে পেতে তার হৃদয় পাথর হয়ে গেছে। বিকেল হওয়ার পর্বে রত্না চলে যায়। প্রিয়তা সব গুছিয়ে বারান্দায় দাঁড়ায়। সূর্য হেলে পড়েছে। লালরঙা আকাশে কয়েকটা কাক উঠতে দেখা যাচ্ছে। প্রিয়তা বিষণ্ণ মনে আকাশের দিকে তাকালো। চোখের কোণে জলরাশি দেখা মিলল। ধরে আসা গলায় বলল, সব খারাপ কেন আমার সাথেই হয়? আমাকেই কেন সব হারাতে হয়? কেন ইগনোর করছেন প্রিয়তা? আয়াজের কণ্ঠের গভীরতা অনেক। সাধারণত আয়াজ তাকে প্রিয়তা বলে ডাকে না। এটা তখনই ডাকে যখন আয়াজ খুব রেগে থাকে, কিংবা যখন খুব বেশি কষ্ট পায়। প্রিয়তা তপ্ত শ্বাস ফেলল। শান্তভাবে বলল, তোমার পড়াশোনায় ফোকাস করা উচিত আয়াজ। আমি তো পালিয়ে যাচ্ছি না, যেতে চাইলেও যেতে দিব না। দিও না, তবুও পড়াশোনায় ফোকাস করো। প্রিয়তার নাক টেনে দিয়ে বলল, আপনি প্রফেশনাল টিচারের মতো ব্যবহার করছেন প্রিয়। প্রিয়তা চমকাল। আজকাল এই একটুতেই চমকে যায়। এই ছেলেটার তাকে চমকে দেওয়ার বিশেষ রকম ক্ষমতা রয়েছে। প্রিয়তা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কণ্ঠে তেজ এনে বলল, তুমি এভাবে যখন তখন আমায় ছুবে না আয়াজ। আয়াজ ব্যথিত হল। হাত গুটিয়ে নিয়ে ছোট করে জবাব দিল, সরি। ইতিমধ্যে পার্কে অনেক কপত কপতির ভিড় জমেছে। ব্যস্ত হয়ে উঠেছে ঝিমিয়ে থাকা পার্কটি। প্রিয়তা আর চোখে আয়াজের দিকে তাকায়। কালো রঙের শার্ট উজ্জ্বল শ্যামলা দেহে দারুণ মানিয়েছে। হঠাৎ করে প্রিয়তার মন খারাপ হলো। সে উদাস হয়ে বলল, পিচ্চি, কেন তুমি আমার বড় হলে না? প্রিয়তার কথায় আয়াজ গম্ভীর হলো। প্রিয়তার দিকে গম্ভীর হয়ে তাকালো। কাটকাট গলায় বলল, আমাকে আর কখনোই পিচ্চি সম্বোধন করবেন না। এর শাস্তি কিন্তু আমি কৃপণতা করব না। প্রিয়তার মনে হলো সে পিচ্চি ছেলেটাকে ভয় পাচ্ছে। তার ভয় পাওয়া উচিত না, কিন্তু সে পাচ্ছে। এই শীতল গলার স্বর তাকে জমিয়ে দিচ্ছে। সে চেয়েও পারছে না আয়াজের কথার অমান্য করে তাকে পিচ্ছি বলে ডাকতে। কিন্তু সে বলতে চাইছে, পিচ্চি, আমাকে ধমকানোর আগে 5বার ভাববে, কেননা আমি তোমার থেকে গুনে গুনে 5 বছরের বড়। একের পর এক মেসেজ আছে। প্রিয়তা কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। এই নিখিলের সমস্যা কি? এত মেসেজ কেন দিতে হবে? আর সে মেসেজ দিলেও বা প্রিয়তা কেন রিপ্লাই করবে? প্রিয়তা আবারও বইয়ে মন দিল।
অবহেলায় পড়ে রইল ফোনটি আগের স্থানে। এর মাঝে ডোরবেল বেজে উঠল। দরজা খুলতে দেখল বাড়িওয়ালা দাদু থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বোঝে না সবসময় এমন থমথমে মুখ করে থাকার কারণ। দিদা কি তাকে আদর যত্ন করে না? প্রিয়তা মিষ্টি করে সালাম দিল। জবাবেও দাদু থমথমে মুখে তাকালো। কিছু বলবেন দাদু? আমার বাড়িতে থাকতে কিছু নিয়ম আছে, সেগুলো জানাতে এসেছি। এমন কাটকাট কথায় প্রিয়তা না চাইতেও বিভ্রান্ত হল। মানুষ বুঝি শুরুতে এমন কথা বলে? জি, ভেতরে এসে বলুন। লোকটা জবাব দিল না, তবে হাতের ইশারায় বোঝালো সে এখানেই ঠিক আছে। প্রিয়তা নড়ে চড়ে দাঁড়ালো। তার কেমন জানি নিজেকে আসামিয়ার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে জজ বলে মনে হচ্ছে। প্রিয়তার একটা ভুল কথা তার প্রাণ কেড়ে নেবে, এমন দম বন্ধ অনুভূতিতে প্রিয়তা হাঁসফাঁস করে উঠল। বাড়িওয়ালারা বুঝি এমনই হয়। চাকরি করো নাকি? জি। রাত করে বাড়িতে ফিরে চলবে না, সে তুমি যত বড় চাকরি করো না কেন। প্রিয়তা ঝটপট জবাব দিল, জি না, বড় চাকরি করি না, প্রাইমারি স্কুলের গেস্ট টিচার। লোকটা চশমার উপর থেকে কপাল কুঁচকে তাকালো। এখানে কপাল কুঁচকানোর কি আছে? প্রিয়তার ইচ্ছা হলো লোকটাকে বলতে, দাদু, আপনার কপালে চামড়া কি ছোট থেকে অমন কুঁচকানো? দরজা জানালা আটকায় থাকবে, একা মেয়ে মানুষ, সাবধানতা নিজের মধ্যে। আমি আমার কর্তব্য পালন করলাম মাত্র। আমি এখন যাচ্ছি, তুমি দরজায় খিল দাও। জি দাদু। কিছুদিন ধরে আয়াজ ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে। প্রিয়তার সাথে তার দেখা হয় না 1 সপ্তাহের বেশি। কেবল রোজ রাতে সময় করে 10 মিনিট ভিডিও কলে কথা হয়। দুজন মানবী নীরবে একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকে। দুজনেই সারাদিন বাদে তার প্রিয় মানুষটিকে দুচোখ ভরে দেখে নেয়। তাদের সকল ক্লান্তি একে অপরের চোখে তাকিয়ে যেন দূর হয়ে যায়। তবে এই নিয়ে দুটো মানুষের কারো কোনো অভিযোগ ছিল না। সুন্দর করে মানিয়ে নিয়েছে তারা। তবে আজ ঘটনা ভিন্ন। রাত 1টা বাজতে চলছে, কিন্তু আয়াজের কোনো খোঁজ নেই। কল করলেও রিসিভ হচ্ছে না। চিন্তিত হয়ে সারা ঘর জুড়ে পায়চারি করছে প্রিয়তা। একটুতে উত্তেজিত হওয়া মানুষ সে নয়, তবুও সে উত্তেজিত হয়ে উঠছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মাথার মাঝে এলোমেলো অগোছালো খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছু হলো না তো ছেলেটার? ঘড়িতে রাত 1টা বেজে 27 মিনিট। ঘড়ির কাঁটার টিকটক শব্দ আর মশার গুনগুন গান পরিবেশকে থমথমে করে তুলেছে। প্রিয়তার রুমের লাইটটি এখনো জ্বলছে। ঘুম ঘুম চোখে প্রিয়তা মোবাইলের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো বুঝে আসতে চাইছে যেন, কিন্তু তার অবচেতন মন বলছে এখনই কল আসবে। তার মনের কথা বৃথা জানি। নিঃশব্দ কামরার দরজা জানালা কাঁপিয়ে বেজে উঠল ফোন। প্রিয়তার ঠোঁটের কোণে খেলে গেল এক টুকরো হাসি। হ্যালো বলতে ওপাশ থেকে সময় দিয়ে আয়াজ উত্তর দিল, ক্ষুধা পেয়েছে প্রিয়তা, একটু নিচে আসবে, ভাত আছে। প্রিয়তার বুকের ভেতর কেমন করে উঠল। চোখ ভরা ঘুম যেন নিমিষে উধাও হয়ে গেল। শিরশির করে কেঁপে উঠল দু চোখের পাতা। প্রিয়তা কাপা গলায় উত্তর দিল, আমি আসি। কল কেটে যাওয়ার পরও 2 মিনিট থম মেরে বসে রইল সে। আয়াজ ছেলেটা দিন দিন বড্ড পাজি হয়ে যাচ্ছে। কেমন করে ডাকে, প্রিয়তা, আবার তুমি করে বলছে। প্রিয়তা বড় করে শ্বাস নিল। ব্যস্ত পায়ে রান্নাঘরে যেয়ে প্লেটে ভাত তুলে নিল। ডাল ছাড়ার কিছুই নেই। ব্যস্ত হাতে একটা ডিম ভেজে নিল। ব্যাস, এতেই চলবে। ল্যাম্পপোস্টের আলোতে ফরমাল পোশাক পরিহিত আয়াজকে প্রিয়তার একজন অতি সুদর্শন পুরুষ বলে মনে হলো। আয়াজের ক্লান্তিতে মোড়ানো মুখটা তার সৌন্দর্যের কোনো পরিবর্তন আনতে পারেনি। প্রিয়তা এগিয়ে আসতেই আয়াজ গাড়ির ডোল খুলে দিল। প্রিয়তা কোনো প্রশ্ন করল না, চুপচাপ উঠে বসল। আয়াজ গাড়ির ভেতর ঢুকে ডোর লক করে দিল। এত রাতে আমার বাসার সামনে কেন? তুমি ছাড়া দ্বিতীয় কোনো প্রেমিকা নেই আমার, তাই। আয়াজের উত্তর প্রিয়তার বুকের ভেতর আবারও ছলকে উঠল। ছেলেটার কথা এমন কেন? তার প্রত্যেকটা কথা প্রিয়তার বুকের ভেতর কাচের মতো গেঁথে যায়। তা কি সে জানে না? নাকি জেনে বুঝেই প্রিয়তাকে ঘায়েল করতে এই অস্ত্রের ব্যবহার? বাড়িতে তোমার মা রান্না করেনি? আয়াজ গম্ভীর উত্তর দিল, আমার মা তোমার মা হয় প্রিয়তা। এরপর আর কখনো এভাবে বলবে না। মা বলে সম্বোধন করবে। আমার সবকিছু তোমার, ইভেন মাটাও। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। খাইয়ে দাও। প্রিয়তা পিটপিট করে তাকালো। এই পুচকে তার উপর হুকুম জারি করছে। হাত নেই তোমার, খেয়ে নাও। আর কখনো এমন পাগলামি করবে না। যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? বিয়ে করে নিব, প্রবলেম সলভ। প্রিয়তা রেগে গেল। সিরিয়ার ব্যাপারেও ছেলেটার গা ছাড়া ভাব। তার এ ধরনের ব্যবহার একদম পছন্দ না। প্রিয়তা কিছুটা কঠিন হয়ে বলল, তোমার বাচ্চামি বন্ধ করো আয়াজ। বিয়ে বললেই বিয়ে হয়ে যায় না।
তুমি এখনো বাচ্চায় রয়ে গেছো। তোমার পরিবার কখনো আমায় মেনে নেবে? আমার যোগ্য সম্মান তোমার পরিবারের কাছ থেকে দিতে পারবে তুমি? প্রিয়তা রাগে ফুঁসিয়ে চলছে এখনো। আয়াজ এক মনে তাকিয়ে থাকলো প্রিয়তার দিকে। হঠাৎ বলে উঠল, নেমে দাঁড়ান প্রিয়তা। প্রিয়তা না বুঝতে পেরে আয়াজের চোখে তাকালো। আয়াজ পুনরায় একই কথা আওড়ালো, বাহিরে নেমে দাঁড়ান। অবুঝের মতো প্রিয়তা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই শব্দ করে গাড়ির ডোর বন্ধ করে দিল আয়াজ। জোর শব্দে কেঁপে উঠল প্রিয়তা। কিছু বোঝার আগেই শো করে গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেল আয়াজ। খাবার প্লেট হাতে নিয়ে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। পরক্ষণে অপমান আর খারাপ লাগায় চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল পানি। আয়াজের এমন ব্যবহার তীব্রভাবে আঘাত করল প্রিয়তার আত্মসম্মানকে। এই পুচকি ছেলের এত কিসের দাপট? রাগে মুখশ্রী লাল হয়ে এলো। বড় বড় পা ফেলে বাড়ির ভিতর ঢুকে নিঃশব্দে মেন গেট লক করে নিজের ফ্ল্যাটে চলে এলো সে। রাতে আর ঘুম হলো না। রুমের বাতি নিভিয়ে বারান্দায় এসে বসল প্রিয়তা। ধোয়া ওঠা কাপে চুমুক বসালো। তার মুখে আধার ছেয়ে আছে। তার গভীরতা এই রাতের আধারকেও হার মানাবে। প্রিয়তা নিজের বিহেভে অবাক হলো। সে কি বদলে যাচ্ছে? এই যে সে আয়াজের উপর রাগ করার চাইতে বেশি মন খারাপ করছে, এটা কি অস্বাভাবিক নয়? তার এখন উচিত ঝটপট আয়াজকে তার সকল সাইড থেকে ব্লক করে দেওয়া। কিন্তু সে তা না করে দেবদাসের মতো চা খেয়ে শোক পালন করছে। দেবদাস? মেয়েরাও দেবদাস হয় নাকি দেবদাসী? প্রিয়তা আবারও চায়ের কাপে চমক বসালো। তার এভাবে আয়াজকে ছেড়ে দেওয়া চলবে না। ছেলেটা দিনকে দিন চরম বেয়াদব হয়ে যাচ্ছে। সবটাই শাসনের অভাব। প্রিয়তা আর চোখে ফোনের দিকে তাকালো। না, এখনো কোনো টেক্সট বা কল আসেনি। প্রিয়তার চোখ ছলছল করে উঠল। অভিমান হলো ক্ষোভ। একটা মেসেজ দিলে কি এমন হতো? সূর্য প্রাচীরে ঘেরা বাড়িটা প্রিয়তার ভীষণ পছন্দ হলো। বাড়ির সদর দরজা পেরোতেই সামনে পিচ দেওয়া সরু রাস্তা, তার দুধারে বাহারি গাছের সমারোহ। দোতলা বাড়িটার অধিকাংশ জায়গায় থেকেই রং খসে পড়েছে। বাড়িটায় যে বহুদিন ধরে রঙের আঁচড় পড়েনি তা দেখেই বোঝা যাচ্ছে। প্রিয়তার বেশি পছন্দ হলো ছোট্ট শান বাঁধানো পুকুর ঘাটটা। টলমলে পানিতে তাকালে নিজের অবয়ব স্পষ্ট দেখা যায়। এত বড় বাড়িটায় এই ভর দুপুরেও কেমন ঝিমিয়ে আছে। প্রিয়তা যখন এসবে বিভোর তখন আয়াজ কিছুটা রসিকতা করে বলল, আপনার নিজ গৃহে আপনাকে স্বাগতম প্রিয়। কিছু না, ভেতরে চলুন। আয়াজ হাসে। প্রিয়তা ছোট ছোট চোখে তাকায়। আয়াজ কেন হাসলে সে বুঝতে পারে না। তবে তার এখন কেমন কেমন লাগছে। সেদিন রাতের ঘটনার পর দুদিন তার সাথে আয়াজের কোনো যোগাযোগ ছিল না। না আয়াজ তার খোঁজ নিয়েছে তো না সে নিয়েছে। তবে হুটহাট করে মন খারাপের মেঘ ছেয়ে যেত। চোখের জল ছেড়েছে কয়েকবার। কখনো বা ভীষণ রকম জেদ চেপে বসত মাথায়। এই পিচ্চি অভদ্র ছেলের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। পরক্ষণেই হু হু করে কেঁদে উঠত মন। তাকে ভুলে থাকাটা এত বেদনার কেন? আজ প্রিয়তা দুটো ক্লাস করিয়ে ছুটি নিয়েছে। মনের সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ। স্কুল থেকে বেরিয়ে বাসের জন্য দাঁড়াতেই এখানে আয়াজের আগমন ঘটে। পরনে তার 3/4 প্যান্ট আর হাফ হাতার টি শার্ট। প্রিয়তার বুকের ভিতর দামামা বেজে ওঠে। ছেলেটা এত আকর্ষণীয় কেন? এই যে তার কেমন ঘোর লেগে যাচ্ছে, তার ভেতর পুষে রাখা রাগ গলে যাচ্ছে। প্রিয়তা চোখ সরিয়ে নেয়। এই অভদ্র ছেলের দিকে দ্বিতীয়বার তাকাবে না সে। আয়াজ এগিয়ে এলো। প্রিয়তার শাড়ির আঁচল তুলে মুখ মুছল। প্রিয়তা হকচকালো, চোখ বড় করে বলল, কি হচ্ছে আয়াজ? লোক দেখছে তো। আয়াজ আশেপাশে তাকালো। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুজন লোক কেমনভাবে তাকিয়ে আছে। আয়াজ মিষ্টি করে হাসল। মুখে হাসি ধরে রেখেই বলল, মুখের ঘাম মোছার জন্য বইয়ের আঁচল বেস্ট, তাই না চাচা? লোক দুটো কিছুক্ষণ একে অপরের দিকে চাওয়া চাই করে অন্যদিকে চলে যায়। প্রিয়তা চোখ গরম করে, তবে আয়াজ পাত্তা দেয় না। প্রিয়তার পিছু পিছু বাসে ওঠে। বাস থেকে নামার পর এক প্রকার হুমকি ধামকি দিয়ে সে প্রিয়তাকে বাড়িতে নিয়ে এসেছে। যদিও প্রিয়তাকে এভাবে ধমকি আনা সহজ ছিল না আয়াজের পক্ষে। শাকিলা বেগম কল করে বলায় প্রিয়তা রাজি হয়েছে। তা দেখে আয়াজ প্রিয়তাকে খোঁচাতে বাদ রাখেনি। দুষ্ট হাসি দিয়ে ছোট ছোট করে বলেছিল, কি ভেবেছিলেন একা বাসায় আপনার হরণ করতে নিয়ে যাচ্ছি? আপনার ভাবনাগুলো তো ভীষণ দুষ্টপ্রিয়। আপনাকে দেখে তো বোঝা যায় না এত দুষ্ট চিন্তা নিয়ে ঘুরছেন। প্রিয়তা চোখ কপালে তুলে তাকায়। মুখের কি ভাষা ছেলের! একদম রসাতলে চলে গিয়েছে ছেলেটা। বর্তমানে আয়াজদের লিভিংস রুমে বসে আছে প্রিয়তা। তার সামনের টেবিল জুড়ে রয়েছে বিভিন্ন রকম খাবার।
তার শরীরের তাপ বেড়েছে কিছুটা। কোনো কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না। খুব ছোট থেকেই অসুস্থ হলে সে খেতে পারে না, খাবার দেখলেই বমি বমি পায়। এখনো তার ভিন্ন কিছু নয়। তবুও প্রিয়তা এক টুকরো আপেলে ছোট করে কামড় বসাচ্ছে। কিছুক্ষণ পরপর শাকিলা তাকে তাড়া দিচ্ছে খাওয়ার জন্য। প্রিয়তা অসহায় চোখে আয়াজের দিকে তাকায়, কিন্তু আয়াজ তার দিকে নজর দিল না। সে তো সোফায় আধশোয়া হয়ে গেম খেলায় ব্যস্ত। আপনি কি আমার হতে চলা ভাবি? কণ্ঠস্বর অনুসরণ করে বাঁদিকে তাকায় প্রিয়তা। ছিমছাম গড়নের একটা ছেলে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। হাতে ফুটবল, পরনে জার্সি, মুখমণ্ডল ঘরমাত্মক। মাত্রই মাঠ থেকে খেলে ফিরেছে। প্রিয়তা বিষম খেল, খুক খুক করে খেসে উঠল। শাকিলা বেগম ব্যস্ত হলেন, এগিয়ে এসে পানির গ্লাস মুখের সামনে ধরলেন। আয়ানকে চোখ রাগালেন। আয়ান ঠোঁট উল্টে ভাইয়ের দিকে তাকালো। আয়াজ কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে আছে। আয়ান মুখ কালো করে বলল, কি করেছি আমি? এভাবে কেন তাকাচ্ছ সবাই? কথা শেষ করে তারপর প্রিয়তার দিকে তাকালো আয়ান। মুখ ভার করে শুধালো, নট ফেয়ার ভাবে, কতটা এক্সাইটেড ছিলাম আমি, তা তোমার চিন্তা ধারণার বাহিরে। ভেবেছিলাম তুমি আমার পার্টনার হবে, আমরা দুজন মিলে এই বাড়িকে ছোটখাটো একটা সার্কাস বানাবো। কিন্তু প্রথম দিনেই তুমি আমার শত্রু বনে গেলে। এটা সত্যি বেদনাদায়ক। আয়ান অসহায় মুখ করে চলে গেল। প্রিয়তা গোল গোল চোখে তাকিয়ে রইল কেবল। শাকিলা হেসে জানালেন, ওর কথায় কিছু মনে করো না, ও আয়াজের ছোট চাচ্চুর ছেলে। আয়ান ভীষণ দুষ্টু। প্রিয়তা হাসল। সে জানে না এই মুহূর্তে কি বলা উচিত, তাই হাসিকেই উত্তর হিসেবে বেছে নিল সে। শাকিলা আবারও বললেন, দেখো, তোমায় ঢেকে নিয়ে এখন নিজে ব্যস্ততা দেখাচ্ছি, কিছু মনে করো না। আজ বাড়িতে কেউ নেই, রিতাও তার বাবার বাড়িতে। প্রিয়তা হেসে বলল, কোনো ব্যাপার না আন্টি, আমি আপনাকে হেল্প করি, কাজ করতে করতে না হয় গল্প হবে। শাকিলা বেগমের মুখ উজ্জ্বল হলো। মেয়েটার অমায়িক ব্যবহার তাকে মুগ্ধ করেছে। কি ভীষণ মিষ্টি মেয়েটা, যেন কোনো স্বর্গদূত। শাকিলা বেগমের ভীষণ আফসোস হলো, কি হতো যদি মেয়েটার বয়স আরেকটু কম হতো। প্রিয়তাকে দেখলে তার বয়স বোঝা যায় না ঠিক, প্রিয়তাকে তার পছন্দ হয়েছে এটাও ঠিক, তবুও তার মনে একটু খচখচানি রয়ে গেল। মেয়েটা যে তার ছেলের থেকে 5 বছরের বড়। আয়াজের বাবাকে সম্পর্কে সম্মতি দিবেন? গ্রীষ্মের শেষ প্রায়। প্রকৃতি হুটহাট নিজের রূপ বদলে ফেলেছে। কখনো ভীষণ রোদ, কখনো বা ঝুপঝুপ করে বৃষ্টি। বর্তমানে আকাশে মেঘ করেছে, ভীষণ রকম অন্ধকার। বাতাস বইছে শো শো করে, ভাব এমন যেন এক্ষুনি বৃষ্টি নামবে, ভাসিয়ে দেবে এই ধরণীকে। কিন্তু প্রিয়তা জানে বৃষ্টি হবে না, থেমে যাবে কিছুক্ষণের মাঝে। মেঘ কেটে সূর্যি মামা উকি দেবে, হেসে বলবে, হাব সাম ফান। প্রিয়তার কথা সত্যিই হলো। মেঘ কেটে গেছে, উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে সর্বত্র। প্রিয়তা সরল হাসল, গুনগুন করে গান ধরল। আজকাল তার খুব সুখ সুখ অনুভব হয়। মাজা অব্দি ছড়ানো চুলগুলো হাতে পেঁচিয়ে খোপা বাঁধল। মনে পড়ল আয়াস তার চুল দেখে বলেছিল, চুল সামলাতে নিশ্চয়ই আপনার ভীষণ কষ্ট হয় প্রিয়। বিয়ের পর আপনার চুল সামলানোর দায়িত্ব আমিই নিয়ে নিলাম। এই সামান্য কটা দিন না হয় একটু কষ্ট করে নিন। প্রিয়তার ঠোঁটের কোণে হাসি মিলল। আয়াজের কথা মনে পড়লে আজকাল তার ভীষণ লজ্জা লাগে। কেমন করে যেন তাকায় ছেলেটা, একদম বুকে এসে লাগে। প্রিয়তার ফোন বেজে উঠল। প্রিয়তা ব্যস্ততা দেখালো না, ফের আয়নায় নিজেকে একবার দেখে উঠল। ধীর পায়ে এগিয়ে বিছানা থেকে ফোনটা তুলে নিল। ফোনের ট্রেনে আয়াজের নম্বর ভেসে উঠেছে। প্রিয়তা আয়োজন নাম্বার সেভ করেনি। সেভ করার মতো উপযুক্ত কোনো নাম সে আয়াজকে দিতে পারেনি, তবে নম্বরটা তার ভীষণ পরিচিত। এত দেরি হলো কেন প্রিয়তা? চুল বাঁধছিলাম। আচ্ছা, এরপর নিশ্চয়। কিছু সময় পর আয়াজ আবার বলল, একটু বের হতে পারবেন? যদি বলি না, তবে কি বের হতে মানা করবে? দুঃখিত, না বলে কোনো অপশন আপনার বরাদ্দ নেই। রেডি হয়ে নিন, টাইম 30 মিনিট। কল কেটে গেছে। প্রিয়তা ফিচেল হাসল, অতপর বসে গেল পোশাক বাছাইয়ের জন্য। আজকের এই সুন্দর পরিবেশে তাকেও সুন্দর লাগা চাই। আয়াজ, আমার কাছে কিছু ঠিক লাগছে না, প্লিজ পাগলামি করো না। আপনি আমায় ভালোবাসেন প্রিয়তা? প্রিয়তা আয়াজের চোখে তাকালো, চলচল চোখে মাথা ওপর নিচ করল। আয়াজ জোরে শ্বাস নিল, বলিষ্ঠ হাতে প্রিয়তার হাত আঁকড়ে ধরল, আশ্বাস দিয়ে বলল, আমরা খারাপ কিছু করছি না প্রিয়, আমরা আমাদের সম্পর্ককে হালাল করছি। নিজেদের সম্পর্কের একটি পূর্ণতার রূপ দিচ্ছি। কেন অযথা ভয় পাচ্ছেন? আমি তো আছি। আয়াজের কথা শুনে প্রিয়তা হু হু করে কেঁদে ফেলল।
কন্দ্ররত অবস্থায় বলল, আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি আয়াজ। আমি তোমাকে হারাতে চাই না, একদম চাই না। আয়াজ মুচকি হাসল, আলতো হাতে মুছে দিল প্রিয়তার চোখ, ফিসফিস করে বলল, আমাকে যেন না হারাতে হয় তার ব্যবস্থাই তো করছি। কিন্তু হুশ, কোনো কিন্তু না, ভেতরে চলুন। যত লেট করবেন আমাকে হারানোর সম্ভাবনা তত বাড়তে থাকবে। রিস্ক নিতে চান? প্রিয়তা ডানে বামে মাথা নাড়িয়ে না জানালো। আয়াজ ঠোঁট টিপে হাসল, কে বলবে এই মেয়ে পেশায় একজন শিক্ষিকা। আয়াজের মনে হচ্ছে প্রিয়তাকে একটা চকলেট দিলেই সে কান্না থামিয়ে ফিক করে হেসে ফেলবে। এত আদরে কেন তার প্রিয়? কাজে অফিস থেকে আজ খুব হাসি খুশি মুখে বের হলে দেব প্রিয়তার মুখটা থমথমে। সে এখনো বুঝতে পারছে না কি থেকে কি হলো। আজ শুক্রবার, হর সুবাদে সে বাসাতেই ছিল। আয়াজ কল করে ডাকায় সে ফুরফুরে মেজাজে দেখা করতে চলে আসে। কিন্তু আয়াজের বিধ্বস্ত চেহারা দেখে সে থমকে যায়। কেমন এলোমেলো হয়ে আছে তার চুল, মুখটাও ফুলে আছে। প্রিয়তা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এমন কেন লাগছে তোমায়? উত্তরে আয়াজ যা বলে তা প্রিয়তাকে আরো কাঁপিয়ে দেয়। আমায় বিয়ে করতে পারবেন প্রিয়? কি হয়েছে আয়াজ, এসব কেন বলছো? পারবেন? প্রিয়তা কাপা গলায় উত্তর দেয়, অবশ্যই। এরপর আয়াজ আর কোনো কথা বলে না। একটা রিকশা ঠিক করে তাতে চড়ে বসে। সুপার মার্কেটের পাশের 4তলা ভবনের 2য় তলায় কাজী অফিস। কাজী অফিসের সামনে এসে দাঁড়াতেই প্রিয়তা নড়ে চড়ে ওঠে। বুকের ভেতর অজানা কারণে ডিপ ডিপ করছে। নাকে ছোট ছোট ঘাম জমতে শুরু করেছে। এখানে কেন আমরা আয়াজ? কাজী অফিসে যে কারণে আসে মানুষ, সে কারণে। এরপর যা হওয়ার সেটাই হয়েছে। আপাতত প্রিয়তা শক্ত করে আয়াজের হাত ধরে আছে। কয়েক ঘন্টার ব্যবধানে কত কিছু হয়ে গেল তার জীবনে। এখন সে বিবাহিত, তার একটা পিচ্চি বর আছে। প্রিয়তা কিছু একটা ভেবে প্রশ্ন করল, এখন আমরা কোথায় যাব আয়াজ? আয়াজ সময় নষ্ট না করে সহজ গলায় বলে, কুঠিবাড়ি। কয়েক সেকেন্ড সময় লাগে প্রিয়তার ভাবতে। অতপর মনে পড়ে এটা আয়াজদের বাড়ির নাম। প্রিয়তার ভীষণ মন খারাপ হলো। আজ তার বিয়ে হলো, অথচ তার কোনো পরিবারই নেই, না আছে কোনো অভিভাবক। সে নিজেই নিজের সব। আজ মা থাকলে নিশ্চয়ই তাকে বুঝিয়ে সুঝিয়ে আয়াজের হাতে তুলে দিত। প্রিয়তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে পা বাড়ালো তার নতুন জীবনের উদ্দেশ্যে। তার জানা নেই কি হতে চলেছে, কিন্তু তবুও তার কোনো ভয় নেই। পাশের মানুষটার হাতে হাত রেখে সে ভয়হীনভাবে মৃত্যুকেও বরণ করে নিতে পারবে। মাথার উপরের সিলিং ফ্যানটা ভনভন করে ঘুরছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে আয়াজ। শাকিলা এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল ছেলের দিকে। তরিকুল সাহেব বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। পানি শেষ করে আয়াজ বাবার চোখে চোখ রাখল। শান্ত শীতল গলায় বলল, এত জরুরি তলব কেন? তরিকুল সাহেব সোজা হয়ে বসলেন। গমগমে সুরে বললেন, তোমাকে কেন জরুরি তলব পাঠানো হয়েছে তার কারণ নিশ্চয়ই আমাকে বলতে হবে না। যথেষ্ট বুদ্ধিমান তুমি। জি, আমার মনে হয় কারণটা আমি বুঝতে পেরেছি, আর এই জন্যই আপনার মতামত শুনতে আগ্রহী আমি। তরিকুল সাহেব নড়েচড়ে বসলেন। ছেলের এমন শান্ত শীতল কণ্ঠ তাকে তার জায়গা থেকে নাড়িয়ে দিচ্ছে। এতে তিনি ভীষণ বিরক্ত বোধ করলেন। গলার স্বর কঠিন করে তিনি বললেন, সমাজে আমার একটা সম্মান আছে, তোমার এটা ভুলে গেলে চলবে না। 5 বছরের বড় একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছ, এ কথা লোকে জানলে কি হবে বুঝতে পারছো? তোমার আমার রেপুটেশনের কথা একবার ভাবা উচিত ছিল। আয়াজ ধৈর্য হারালো না। তার ভাবভঙ্গি স্বাভাবিক। প্রগাঢ় শান্ত কণ্ঠে বলল, বিয়েটা তো আমি করেছি বাবা, রেপুটেশন কেন আপনার নষ্ট হবে? কেউ কিছু বলতে গেলে আমাকে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি বুঝে নিব। আপনি নিশ্চিন্তে থাকেন। তরিকুল সাহেব খুক খুক করে কেসে উঠলেন। এই মুহূর্তে তার নিজের ছেলেকে চরম অসভ্য, অভদ্র বলে মনে হচ্ছে। বাপের থেকে বেশি বুঝতে শিখে গেছে। এই ছেলেকে অসভ্য ছাড়া আর কি বলা যায়? তরিকুল সাহেব থামলেন, গম্ভীর কণ্ঠে ছেলেকে দেখলেন। তার ছেলের ভেতর আত্মবিশ্বাস, জেদ সর্বদাই বেশি। ছেলে যা করছে সব তার জেদ। একবার জেদ থেকে বের হয়ে এলে সব ঠিক হয়ে যাবে। প্রিয়তাকে তার দেখতে শুনতে খারাপ লাগছে না, কিন্তু তবুও কেন যেন মেয়েটাকে তার ভীষণ অপছন্দ। বয়সে বড় তাই হয়তো। তরিকুল সাহেব পুনরায় আয়াজের দিকে মন দিলেন। ভীষণ গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, তোমার বইয়ের জন্যই এবারের দরজা বন্ধ। আমার অফিসেও তোমার জায়গা হবে না। যদি তোমার কথায় অটল থাকো, ভেবে দেখো কি করবে। আমার কথা শুনলে বাড়ি, ফিউচার সব তোমার হাতের মুঠোয়।
আর অন্যথায় সব থেকেও তোমার কিছুই নেই। তরিকুল সাহেব সন্তুষ্ট চিত্তে উঠে দাঁড়ালেন। তার ছেলে ভীষণ বুদ্ধিমান। সামান্য একটা মেয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে বোকামি নিশ্চয়ই করবে না। তিনি আনন্দিত হয়ে শাকিলা বেগমকে ডাকলেন। আবদার করে বললেন, 1 কাপ গরম চা আর গরম গরম পাকোড়া বানাও তো, তোমার হাতের পাকোড়া মিস করছি। শাকিলা বেগম তরিকুল সাহেবের হাসি হাসি মুখ দেখে খুশি হলেন। নিশ্চয়ই সব স্বাভাবিক হয়েছে, পরিবারে তাহলে সুখ নামল বোধ হয়। কিন্তু তিনি জানতেন না, পরিবারের শেষ সুখটুকু ধূলিসাৎ করে আনন্দে মেতেছে তরিকুল সাহেব। প্রিয়তা ভীষণ মন খারাপ করে কাবার থেকে আয়াজের কাপড় বের করে গোছাতে লাগলো। সে একটা পরিবার পাবে, একটা মা পাবে, এত সব ভাবনা নিয়েই এ বাড়িতে পা রেখেছিল সে। কিন্তু তার মেয়াদকাল এ বাড়িতে একটা রাতও হলো না। সে কি এমন পোড়া কপাল নিয়ে জন্মেছে? প্রিয়তা আঁচলে চোখ মুছল। একবার ভালো করে আয়াজের রুমটা দেখে নিল। এই রুমটায় ঢোকার পর তার ভীষণ আপন মনে হয়েছিল। কিন্তু কি হলো? প্রিয়তা উদাস মনে হেঁটে বারান্দায় গেল। আয়াজের রুমের বারান্দাটা বিশাল। জানা অজানা বিভিন্ন ফুলের গাছ আছে এখানে। এখানে বসে চন্দ্রবিলাস করা যেত। মাত্র কয়েক ঘন্টায় প্রিয়তা অনেক কিছুই ভেবে নিয়েছিল। কিন্তু তার কিছুই হলো না ভেবে মুখ কালো করল সে। এরই মাঝে আয়াজ এলো রুমে। প্রিয়তাকে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে দাঁড়ালো। পেছন থেকে আঁকড়ে ধরে কাঁধ থুতনি ছোঁয়ালো। প্রিয়তা চমকে উঠে চোখ বন্ধ করে নিল। মন খারাপ কেন বউ? আয়াজের মুখে বউ ডাক শুনে প্রিয়তা কেঁদে ফেলল। আয়াজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। ব্যস্ত হয়ে বলল, কাঁদছেন কেন? তুমি কথা রাখোনি আয়াজ, তোমার পরিবার আমায় মেনে নেয়নি। আয়াজ আলতো করে জড়িয়ে ধরল প্রিয়তাকে। শান্ত করার গলায় বলল, আমি আপনাকে মেনে নিয়েছি প্রিয়তা, এর থেকে বেশি কি চাই আপনার? তুমি অবিবাহিত মেয়ে, তোমার ঘরে একটা ছেলে কি করছে? প্রিয়তা দরজা ছেড়ে দাঁড়ালো। একটু হাসার চেষ্টা করে বলল, দাদু ভেতরে আসুন না, ভেতরে এসে কথা বলি। বৃদ্ধ গোমরামুখী বাড়িওয়ালা নড়ল না, ধারালো দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইল। এর মাঝে রুম থেকে আয়াজ বের হয়ে এলো। প্রিয়তার গা ঘেঁষে দাঁড়িয়ে সুন্দর করে সালাম দিল বৃদ্ধকে উদ্দেশ্য করে। আপনি আমার বউকে ধমকাচ্ছেন, এটা কিন্তু মোটেও ভালো নয় দাদু। লোকটা বিস্ময় নিয়ে প্রিয়তার দিকে তাকালো। মেয়ে, তুমি বিয়ে করলে কবে? প্রিয়তা উত্তর দেওয়ার আগেই আয়াজ উত্তর দিল, এই তো আজ দুপুর 12:35। লোকটার ভ্রুযুগল ভাঁজ হয়ে পড়ল। সে হয়তো আয়াজের কথাকে বিশ্বাস করতে পারছে না। তাই সে সন্দিহান গলায় প্রিয়তাকে বলল, এই ছেলে কি তোমার স্বামী, নাকি ফাঁকি দিতে চাইছো আমাকে? আয়াজ কথা বলতে নিলে প্রিয়তা থামিয়ে দিল তাকে। মুখে হাসি এনে বলল, সত্যি আমরা বিবাহিত দাদু, বিশ্বাস না হলে আসুন, কাগজপত্র দেখাচ্ছি আপনাকে। বৃদ্ধ এবার মাথা নাড়ালো। চলে যেতে নিয়ে আর চোখে একবার আয়াজের দিকে তাকালো। আয়াজ তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। বৃদ্ধ নাক কুচকাল, বিড়বিড় করল, বিচ্ছু ছেলে। রাতের রান্নাটা প্রিয়তা নিজ হাতে করল। খুব যত্ন নিয়ে সে আয়াজের জন্য রুই মাছ ভুনা করেছে, সাথে বেগুন ভাজি। এই দুটো খাবার আয়াজের পছন্দের। ফ্রিজে মাংস নেই, তাই এ দিয়ে আজ চালাতে হবে। প্রিয়তার রান্নার ফাঁকে বেশ আরেকবার ওকি দিল। আয়াজ ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ হয়েছে সে ঘুমিয়ে পড়েছে। বেডে হেলান দেওয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে ছেলেটা। ঘাড় ব্যথা করবে তো। প্রিয়তা ভাবল একবার ডেকে দিবে, কিন্তু পরক্ষণে আয়াজের ঘুম ভাঙাতে ইচ্ছে করল না তার। প্রিয়তা ঘুমন্ত আয়াজকে অবলোকন করল। সুঠামদেহী প্রিয় পুরুষটার ঘুমন্ত রূপ ভয়ঙ্কর। এত কেন সুন্দর? আয়াজের ঘুমন্ত সরল মুখ দেখে প্রিয়তার মনে কিছু অবাধ্য ইচ্ছা ছোটাছুটি করতে লাগলো। সে কি একটু ছুঁয়ে দিবে? পরক্ষণে লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল। বিয়ে করতে না করতে তার ভিতর এমন লুচু স্বভাব চলে এসেছে, নট ফেয়ার। প্রিয়তা জোরে নিঃশ্বাস নিল। প্রিয়তা নিজেই আয়াজকে বিছানায় শুয়ে দিতে চাইল। আপনার এই চুনোপুটির শরীর এত বড়, আমাকে নাড়াতে পারবে তো? প্রিয়তা চোখ পিটপিট করে তাকালো। রাগী কণ্ঠে জবাব দিল, ঘুমাওনি যখন ভান ধরেছিলে কেন? দেখছিলাম একা পেয়ে আমার সুযোগ লোটার চেষ্টা করেন কিনা। আয়াজ কথাটা বলে চোখ টিপল। প্রিয়তা লজ্জা পেলেও তা প্রকাশ করল না। এই ছেলে যদি একবার বুঝতে পারে প্রিয়তা লজ্জা পেয়েছে, তবে সময়ে সময়ে সে প্রিয়তাকে লজ্জায় ফেলবে। সে আয়াজকে চোখ গরম দেখিয়ে রান্নাঘরে চলে গেল। এমন বিচ্ছু ছেলের সাথে সংসার কিভাবে করবে সে? রাতের আকাশ ভীষণ সুন্দর। শিরশির বাতাসে শীত শীত লাগছে।
আজ আবহাওয়া বেজায় ঠান্ডা। প্রিয়তা গায়ের ওড়নাটা চাদরের মতো গায়ে পেঁচিয়ে নিল। প্রায় রাতে সে এভাবে ছাদে এসে দাঁড়ায়, বুক ভরে নিঃশ্বাস নেয়। মনের সকল অসুখ যেন এভাবে বের করে ফেলেছে। প্রিয়তার ফোনে টুংটাং শব্দ হয়। লুকিয়ে বেড়াচ্ছেন কেন? রুমে আসুন, অনেক রাত হয়েছে। প্রিয়তা মেসেজটা দেখে ফোন পাশে রেখে দিল। তার ভীষণ রকম লজ্জা অনুভব হচ্ছে। এটা তাদের প্রথম রাত, লজ্জাটা স্বাভাবিক। প্রিয়তা দাঁড়িয়ে থাকে আরও কিছুক্ষণ। দুরু দুরু মন নিয়ে ছাদ থেকে নিচে নামল। ফ্ল্যাটের দরজাটা চাপানোই আছে। পুরো ফ্ল্যাট ঘুটঘুটে অন্ধকার। প্রিয়তা আলগোছে দরজা বন্ধ করে অন্ধকার হাতড়ে রুমে প্রবেশ করে। আবছা আলোয় সে দেখতে পায় আয়াজ বেটে অন্য পাশ ঘুরে শুয়ে আছে। প্রিয়তা ঢোক গিলে এগিয়ে যায়। কোনো শব্দ ছাড়া একপাশে চুপটি করে শুয়ে পড়ে। বিড়বিড় করে। রাতটা যেন দ্রুত কেটে যায়। খিচে চোখ বন্ধ করে রাখতে অনুভব হয় একটা হাত তাকে আঁকড়ে ধরেছে। তার খোপা কলা চুলরাশি মেলে দিয়ে মুখ গুজেছে তার উন্মুক্ত ঘাড়ে। প্রিয়তা জমে যায়। নড়ার ক্ষমতা হারিয়ে ফেলে যেন। তার মনের সাথে সাথে দেহেও যেন শত্রুতা শুরু করেছে তার সাথে। আয়াজ কানের কাছে ফিসফিস করে বলে, এবার পালান। প্রিয়তা উত্তর দিতে পারল না, কেবল নিজেকে শুধালো, আমার দেহ, আমার মন আজ আমারই বিরুদ্ধে রেখেছে। সকালে প্রিয়তার ঘুম ভেঙেছে বেশ বেলা করে। ঘুম থেকে উঠে সে আয়াজকে পেল না। চুল খাতখোপা করে বিছানা থেকে নামতেই ব্যথায় টনটন করে উঠল শরীর। বিছানার একপাশে আয়াজের শার্ট পরে আছে। প্রিয়তার শার্টটা সযত্নে তুলে নিল। শার্ট থেকে পরিচিত স্নিগ্ধ একটা সুবাস এসে ধাক্কা লাগলো নাকে। প্রিয়তা চোখ বন্ধ করে সুবাস নিল। কেমন একটা আয়াজ আয়াজ ঘ্রাণ। আয়াজ মার্কেটে এসেছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। প্রিয়তার বাসায় শোবার খাট, টেবিল, ট্রোট, একটা কাপড় রাখার র্যাক ব্যতীত কিছুই নেই। সামনের রুমটা পুরোটাই খালি পড়ে আছে। কাল থেকেই আয়াজ চাকরির খোঁজ করতে নামবে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই ছোট ফ্ল্যাটে মানিয়ে নিতে হবে। আয়াজের ফোন বেজে উঠল। শাকিলা বেগম কল করেছেন। আয়াজ কল রিসিভ করতেই ওপাশ থেকে শাকিলা বেগম কেঁদে ফেললেন। কেমন আছো বাবা? ভালো আম্মু, আপনার দোয়ায় ভালো আছি। কাঁদছেন কেন? আয়াজের কথা শুনে শাকিলা আরো জোরে জোরে কেঁদে ফেললেন। বাবা, প্রিয়তাকে নিয়ে বাসায় চলে আসো। তোমাকে ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগে। তোমার বাবার কথায় রাগ করো না। আয়াজ জোরে নিঃশ্বাস ফেলল। শান্ত কণ্ঠে বলল, প্রিয়তা আমার স্ত্রী আম্মু। আমার অসম্মান আমি মেনে নেব না। আমার জন্মদাতা পিতা আমার ভালোবাসাকে একান্তই ছেলেখেলা ভেবে নিয়েছে। তিনি টাকার মাধ্যমে আমার ভালোবাসা কিনতে চেয়েছি আম্মু। এতটা অসম্মানের পর আমি কিভাবে ফিরে আসি? আমি কি অপরাধ করেছি বাবা? শাস্তি আমাকে কেন দিচ্ছ? আপনি কোনো অপরাধ করেননি আম্মু। আপনার যখন ইচ্ছা হবে নাজিম চাচাকে বলবেন, তিনি আপনাকে আমার বাসায় পৌঁছে দেবে। আরও কিছু কথা বলে ফোন কেটে দিল আয়াজ। তার বাবা ভীষণ ভালো মানুষ। আয়াজ তাকে অনেক সম্মান করে, কিন্তু তবুও তিনি তার প্রিয়তাকে হেলা করেছেন। এর মাফ তখনই হবে যখন সে নিজে থেকে আয়াজকে আর প্রিয়তার সহিত ঘরে ফিরে আসতে বলবে। আয়াজ যখন ফিরল তখন দুপুর 12টা। প্রিয়তা গালে হাত রেখে বারান্দায় বসেছিল। অপেক্ষা করছিল আয়াজ আসার। লজ্জার কারণে আয়াজকে কল দিতে পারেনি। ছোট একটা ট্রাক ভর্তি মাল জিনিস এনে থামল গেটের সামনে। প্রিয়তা ভ্রুকুচকে তাকিয়ে দেখতে লাগলো। সোফা, কাবার্ড, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, এত কিছু কোথায় রাখবে? প্রিয়তা একবার ঘরে নজর বলালো। সবকিছু ধরবে, তবে একটু গাদাগাদি হবে। গোছগাছ করতে করতে 3টা বেজে গেল। খাওয়া দাওয়া হয়নি, রান্নাটাও করা হয়নি। ঘামে আয়াজের শার্ট ভিজে চুপচুপ করছে। প্রিয়তা রান্নাঘরে গেল। লেবু দিয়ে 1 গ্লাস শরবত করলো। আয়াজকে শরবত দিতে আয়াজ বাঁকা চোখে তাকালো। মিষ্টি এসে বলল, ধন্যবাদ বউ। এই সামান্য কথাতেও প্রিয়তার গাল কেমন লাল হয়ে উঠল। আয়াজের মুখের বউ কথাটা তার ভীষণ প্রিয়। বুকের ভেতর আলাদা রকম শান্তি লাগে। আজ স্কুল ছিল না। আয়াজের কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় প্রিয়তা। ছোট করে উত্তর দেয়, ছিল। ছুটি নিয়েছি 2 দিনের। বরকে সময় দিতে প্রিয়তার কান গরম হয়ে গেল। ছেলেটা সবসময় তাকে লজ্জায় ফেলার চেষ্টা করে। প্রিয়তাকে লজ্জা পেতে দেখে আয়াজ প্রগাঢ় হাসল। কথা ঘুরিয়ে বলল, রান্না তো হয়নি, ঝটফট ফ্রেশ হয়ে নিন, বাইরে থেকে খেয়ে আসব। হাঁটার মাঝে ঘাড় ঘুরিয়ে প্রিয়তা বারবার আয়াজের পানে তাকাচ্ছে, আবার নিজেকে দেখছে। কখনো বা নীরবে দুজনের হাইট মাপছে। সে আয়াজের থেকে অনেকটাই খাটো। মেয়ে হিসেবে যথেষ্ট লম্বা হলেও আয়াজের কাজ সামনে তার হাইট। ফুচকা খাবেন? প্রিয়তার পেট ভরা।
তবুও সে এমন সুন্দর অফার মিস করতে চাইল না। মাথা ঝাঁকাতেই আয়াজ তার হাত ধরে রাস্তা পার করল। প্রিয়তা আবারও মুগ্ধ হয়ে তাকালো আয়াজের পানে। কত যত্নশীল ছেলেটা। তার মনের মাঝে প্রেমের হাওয়া বইতে লাগলো। এই ছেলে প্রেমে তো সে বহু আগেই পড়েছে, তবুও নতুনভাবে যেন সে প্রেমে পড়ছে। প্রিয়তা বেশি ঝাল খেতে পছন্দ করলেও আয়াজের জন্য তা পারল না। আয়াজের চোখ রাঙানিতে ভদ্র মেয়ের মতো অল্প ঝালে এক প্লেট ফুচকা নিল। আয়াজ খেল না। তুমি কেন খাচ্ছ না? এসব আনহাইজেনিক ফুড আমি পছন্দ করি না। প্রিয়তা মুখ বাঁকালো, তেরা চোখে তাকিয়ে খোঁচা দিল। নিজে খাও না, কিন্তু বউকে তো বেশি খাওয়াচ্ছ। তাড়াতাড়ি মেরে অন্য একটা বিয়ে করার ধান্দা। বেশ বুঝেছি আমি। আয়াজ শীতল চোখে তাকালো। কোনো কথা না বলে প্রিয়তার হাত থেকে প্লেট কেড়ে নিল। প্রিয়তা সবে 3টা ফুচকা খেয়েছে। বাকি ফুচকা প্লেট কাত করে ময়লার বালতিতে ফেলে দিল আয়াজ। প্রিয়তা চেঁচিয়ে উঠল, এই কি করছো? খাবো তো। আয়াজ বাঁকা হাসল, তাচ্ছিল্য করে বলল, যদি মরে যান? দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে নেই আমার। প্রিয়তা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এভাবে ফেঁসে যাবে বুঝতে পারিনি। খুব আফসোস হলো। অমন কথাটা বলা কি খুব জরুরি ছিল? গাল ফুলিয়ে আয়াজের পিছু পিছু হাঁটতে শুরু করলো। দ্বিতীয়বার আর সেই ছেলের পেছনে লাগবে না। পেপার হাতে গম্ভীর হয়ে বসে আছেন তরিকুল সাহেব। শাকিলা উসখুসভাবে পায়চারি করছে। এত বছরের সংসারে এখনো তিনি স্বামীর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। তার উৎকণ্ঠা চোখের আড়াল হলো না তরিকুল সাহেবের। তিনি আর চোখে অবলোকন করে বললেন, কিছু বলবে? শাকিলা সাহস পেল। এগিয়ে সে পাশে বসল। ধরে আসা গলায় বলল, ছেলেটার খোঁজ নিয়েছেন? আয়াজের কথা স্মরণ হতে চল শক্ত হলো তরিকুল সাহেবের। হাতের পেপারটা তৎক্ষণাৎ বন্ধ করে চলন্ত চোখে চাইলেন। তীব্র রাগ নিয়ে তিনি হুঙ্কার ছাড়লেন, তোমার ওই অভদ্র বেদব ছেলের কথা আমায় বলবে না। কতটা অবাধ্য হলে এভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমার সম্মানের কথা একবারও ভাবল না। শাকিলা বেগম অসহায় মুখে তাকালেন। অন্যায় করে বললেন, ছোট, না বুঝে ভুল করে ফেলেছে। আপনি এভাবে রাগলে মানায়? তরিকুল সাহেব বিরক্তি নিয়ে স্ত্রীর দিকে চাইলেন। কণ্ঠে বিরক্তি ঢেলে বললেন, তোমার ছেলে যে ছোট বিয়ে করার সময় মাথা ছিল না তার? তুমি বা কোন আক্কেলে ছোট ছেলের বউকে ধেই ধেই করে বরণ করতে গেলে? বোঝাতে পারলে না সে ছোট বিয়ে করার বয়স হয়নি? শাকিলা হতাশ হলেন। বাপ ছেলে সেই কারো থেকে কম না। এভাবে চললে এর শেষটা কিভাবে হবে? সে তো মা। সন্তান বাড়ির বাইরে আছে, কি অবস্থায় আছে তা নিয়ে দুশ্চিন্তায় দুরন্ত স্থির থাকতে পারছে না তিনি। একটা মাত্র ছেলে, একটু না হয় অবাধ্য হয়েছে, তাই বলে এভাবে বের করে দিতে হবে কেন? চোখ জ্বলে উঠল তার। ভীষণ অভিমান হচ্ছে তার। ছেলেটাও বা কম কিসে? বাপ বলল অমনি সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের কথা একবারও ভাবল না। শাকিলা শব্দ করে রুমের দরজা বন্ধ করলেন। ছেলে বাড়ি ফিরলে তবে এই দরজা খুলবে, অন্যথায় সে রুমের বাহিরে এক পাও ফেলবে না। আর নাইবা খাবে, দেখা যাক পানি কতদূর গড়ায়। রোজ ঝলমলে সকাল। প্রিয়তার অফ পিরিয়ড চলছে। আয়াজকে কয়েকবার কল করে পেল না। প্রিয়তা ওদিকে তেমন পাত্তা দিল না, হয়তো ব্যস্ত আছে। প্রিয়তার মুখ উজ্জ্বল লাগছে খুব। কারণ কি? প্রিয়তা তাকালো। তার সামনের ডেস্ক থেকে শর্মিলা ম্যাম হাস্যজ্জ্বল মুখ নিয়ে প্রশ্ন করেছে। তিনি এই স্কুলের সবথেকে সিনিয়র। বয়স, চাকরি দুদিক থেকে। তাছাড়া ভীষণ মিশুক। কেমন হেসে হেসে কথা বলে, দেখলেই মন ভালো হয়ে যায়। বিয়ের কথা বলে কি সে সবাইকে একটু চমকে দেবে? কিন্তু হাতে টাকা নেই, এভাবে তো বলা যায় না। তাই সে চেপে গেল। মিষ্টি হেসে বলল, আমার হাসতে মানা? তা নয়, তবে তোমার হাসি তো ধূমকেতুর মতো। বহু অপেক্ষার পর দেখা মেলে, তাই কিউরিয়াস। প্রিয়তা মুচকি আসলো, কোনো জবাব দিল না। কি বা জবাব দিবে? আজ বহুদিন পর নিখিলের সাথে দেখা। অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেল। কেমন আছেন ম্যাডাম? আপনাকে হারিকেন জ্বালিয়ে খুঁজলেও তো খোঁজ পাওয়া যায় না। অনেকটা টিটকারি করে বলল নিখিল। প্রিয়তার মন আজ ভীষণ রকম ভালো। মন ভালো উপলক্ষে নিখিলের এই সামান্য কথাকে গায়ে মাখালো না সে। সৌজন্যমূলক হেসে বলল, এই একটু ব্যস্ত ছিলাম মাত্র। এতটাই ব্যস্ত যে সামান্য মেসেজ ওপেন করার সময়টাও হয়নি। নিখিলের কণ্ঠ জুড়ে হতাশা। বুকের ভেতর চাপা কষ্টগুলো অভিমান হয়ে বের হতে চাইল। নিখিল রুগল। তার সামনের এই রূপবতী রমণীর কৃষ্ণমদানে তার হৃদয়ের ব্যথা অনুভব করার। তার অভিমানগুলোকেও হয়তো সে অবহেলায় উড়িয়ে দেবে, ঠিক সেভাবে যেভাবে মেয়েটার মোবাইলের এক অংশে তার পাঠানো মেসেজগুলো পড়ে রয়েছে নিদারুণ অবহেলায়।
নিখিল ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মুখে মিথ্যা এক টুকরো হাসি ঝুলিয়ে ব্যথিতর দৃষ্টিতে তাকিয়ে বলল, এক কাপ কফি একসাথে বসে খাওয়ার মতো বন্ধুত্বটুকু আছে নিশ্চয়। প্রিয়তা নিখিলের আকুতি ভরা দৃষ্টি দেখল, মনে মনে দীর্ঘশ্বাস ফেলে সম্মতি জানালো। প্রিয়তার বলতে ইচ্ছে হলো, আমার যদি আরও একটা হৃদয় থাকতো, সেখানে হয়তো আপনাকে দেওয়ার মতো বিন্দু জায়গা অবশিষ্ট থাকতো না। আমার পিচ্চি বরটা জানেন তো, ভীষণ হিংসুটে। দুটো হৃদয়ে থাকতো তার রাজত্ব। আপনি তখনও কষ্ট পেতেন, এখনও পাচ্ছেন। এটা আপনার ডেস্টিনি, যা হয়তো আপনি চেয়ে এনেছেন। মানুষের ডেস্টিনি সত্যি অদ্ভুত। কেউ জানে না তার ভাগ্যে কি আছে, কি বা হতে চলেছে। প্রিয়তা কি জানতো সে তার অতি বিরক্তিকর এক পিচিকে এতটা ভালোবেসে ফেলবে, কিংবা তার সাথে ঘর বাঁধবে? কিন্তু সেটাই হয়েছে। এমন অপ্রত্যাশিত ঘটনা নিত্যদিন ঘটছে মানুষের জীবনে। কিছু ঘটনা খুব নাটকীয়ভাবে ঘটে, যা নিঃসন্দেহে কোনো অস্কারপ্রাপ্ত সিনেমাকে হার মানাবে। ঠিক প্রিয়তার জীবনের গল্পের মতো করে। এই রেস্টুরেন্টে প্রিয়তা আগেও এসেছে নিখিলের সাথে। এখানের কফিটা ভালো, পরিবেশটা ভীষণ সুন্দর। এমন নীরব পরিবেশ আয়াজের ভীষণ পছন্দ। প্রিয়তা চট করে ভাবল আয়াজকে সাথে নিয়ে এখানে একদিন আসবে। দুজন এই নীরব পরিবেশে কিছুটা সময় পার করবে। কফি এসেছে। প্রিয়তা তৃপ্তি নিয়ে কফিতে চমক বসালো। উদাস গলায় বলল, আপনার বোধহয় একটা বিয়ে করে ফেলা উচিত নিখিল। এভাবে অন্যের বইয়ের পেছনে ছোটা মোটেও শোভনীয় নয়। নিখিল প্রিয়তার কথা বুঝল না। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো। প্রিয়তার মায়া হলো। মানুষের হৃদয় ভাঙতে ভীষণ রকম দুঃখ দুঃখ অনুভব হয়, তারও হচ্ছে। প্রিয়তা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মনে মনে কথা সাজিয়ে নিল, কিন্তু বলার সময় এলোমেলো অগোছালো হয়ে গেল। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। নিখিল আগ্রহ নিয়ে চাইল। হৃদয়ের মাঝে সামান্য ভাঁজের সৃষ্টি হলো। নিখিলের আগ্রহ দেখে প্রাধান্য দিয়ে প্রিয়তা ঝটপট বলল, বিয়ের মতো অত্যন্ত চমৎকার কাজটা আমি করে ফেলেছি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রিয়তা সোজা হাঁটতে শুরু করেছে। বাসের জন্য তাকে আর না হলেও 10 মিনিট অপেক্ষা করতে হবে। অদ্ভুতভাবে আজ একা হাঁটতেও ভীষণ আনন্দ অনুভব হচ্ছে। নিখিলকে সবটা জানাতে পেরেও নিজেকে হালকা লাগছে। হয়তো সে একটু কষ্ট পেয়েছে, কিন্তু একসময় ঠিক হয়ে যাবে। প্রিয়তার আজকাল নিজেকে সুখী মানুষ মনে হয়, সম্পূর্ণ লাগে নিজেকে। টোনাটুনির সংসার তার ভীষণ পছন্দ হয়েছে। ছোট হাঁড়িতে করে ভাত রান্না, একটা মুরগি, এক পদের মাছ আর সবজি দিয়ে সপ্তাহ পার করা, এসব যেন ভীষণ ইন্টারেস্টিং ঠেকছে তার কাছে। খুব বেশি বিলাসিতা নয়, আবার অভাবও না। একদম স্বচ্ছ স্বাচ্ছন্দ্যের সংসার তার। তার নিজ হাতে গড়া নিজের সংসার। শীতের আমেজ পড়ে গিয়েছে। বিকেল হতেই ঠান্ডা ঠান্ডা বাতাস শরীর মন দুটোকেই শীতল করে দিচ্ছে। প্রিয়তার অবশ্য এই শীতকালটা ভীষণ অপ্রিয়। কাজে বড্ড আলসেমি অনুভব হয়। চোখ জোরে শুধু ঘুম ঘুম পায়। ভোরে উঠে স্কুলে যেতে প্রায় শরীর আর মনের সাথে যুদ্ধে নামতে হয়। তখন মন চায় বাচ্চাদের বলতে, তোমাদের ছুটি, পুরো শীতকাল জুড়ে তোমরা কেবল ঘুমাবে। তোমাদের দায়িত্ববান শিক্ষিকা হিসেবে আমিও অত্র কাজ যথাযথভাবে সম্পন্ন করব। আয়াজ দুপুরে বাসায় ফেরেনি। একটা চাকরির ইন্টারভিউ ছিল। প্রিয়তা চিন্তিত হয়ে ডায়াল করলো আয়াজের নাম্বারে, কিন্তু অফ বলছে। প্রিয়তার মন খারাপ করলো। এভাবে গায়েব হওয়ার মানে কি? আয়াজ জানে না প্রিয়তা তার জন্য অপেক্ষা করছে। তার লেট প্রিয়তাকে কতটা টেনশন আর পীড়া দেয় তা সে বোঝে না। আয়াজ যখন ফিরল তখন রাত 10টা। ক্লান্ত শরীরটাকে টেনে দ্বিতীয় তলা অবধি তুলতে তার ভীষণ কষ্ট হলো। পরিপাটি মানুষটার চেহারায় কেমন বিধ্বস্ত অবস্থা। পরপর দুবার বেল দিতেই দরজা খুলে গেল। প্রিয়তার দরজা খুলে চুপ করে পাশ থেকে দাঁড়িয়ে রইল। ভুল করেও একবার চাইল না আয়াজের পানে। আজ তার মন ভীষণ খারাপ। আয়াজ প্রিয়তার দিকে তাকিয়ে অল্প হাসার চেষ্টা করল। ক্লান্ত মুখে শুকনো হাসি ঝুলিয়ে প্রশ্ন করল, খেয়েছেন? প্রিয়তা এ কথার উত্তর দিল না। রান্নাঘরে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার গরম করছি। আয়াজ ব্যথিত হলো। ব্যথাতুর দৃষ্টিতে প্রিয়তার পানে চাইল, কিন্তু পাষাণ রমণী মুখ তুলে চাইল না। না দেখল আয়াজের করুণ সে দৃষ্টিকে। আয়াজ লম্বা করে বেডে শুয়ে পড়ল। মাথাটা ধরেছে ক্ষোভ। গলা উঁচিয়ে সে প্রিয়তাকে ডাকল, এক কাপ কফি হবে? জবাব এলো না। আয়াজ চোখ বন্ধ করল। চাকরিটা তার হয়নি। চাকরির সন্ধানে তার এক বন্ধুর মামার সাথে দেখা করতে মিরপুর গিয়েছিল। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে তবে তার দেখা পেয়েছে। সেখান থেকে বের হতেই জানতে পারে শাকিলা অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে।
সে অবস্থাতে সে হসপিটালের উদ্দেশ্যে ছুটেছে। আল্লাহ রহমতে তেমন কিছু হয়নি। না খেয়ে থাকার কারণ বশত দুর্বল হয়ে সেন্স হারিয়েছে। স্যালাইন দিয়েছে ডাক্তার। আজ রাত থেকে কাল তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। সকাল থেকে এক নাগাড়ে এত দৌড়াদৌড়িতে হাঁপিয়ে উঠেছে সে। তাছাড়া দুপুর থেকে পেটে কিছু পড়েনি। কফি নাও। আয়াত চোখ মেলল। প্রিয়তা এখনও তার দিকে না তাকিয়ে দাঁড়িয়ে আছে। বইয়ের অভিমানটা তার ভালো লাগলো। আয়াস ধীরে উঠে বসল। প্রিয়তার হাত থেকে কাপ নিয়ে তার হাত ধরে কাছে টেনে বসালো। যত্ন করে কানের পেছনে চুল গজিয়ে দিল। আদরেভাবে বলল, এত অভিমানের কারণ? প্রিয়তা জবাব দিল না। আছে পণ করেছে আয়াজের কোনো মিষ্টি কথায় সে ভুলবে না। আয়াজ মুচকি হাসল। সে জানতো উত্তর পাবে না সে। এতদিনে প্রিয়তার এসব স্বভাব সম্পর্কে খুব ভালোভাবেই পরিচিত হয়েছে সে। মা অসুস্থ, প্রিয় হসপিটালে অ্যাডমিট। হঠাৎ করে খবর পাওয়ায় বিচলিত হয়ে পড়েছিলাম। আপনাকে জানানোর কথা মাথায় ছিল না। প্রমিস আর এমন হবে না। প্রিয়তা চমকালো। মাসুলভ মানুষটা অসুস্থ শুনতেই বুকের ভেতর কেমন করল। যদিও পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু অল্পতেই মানুষটা কেমন করে যেন প্রিয়তার প্রিয়ের তালিকায় নাম করে নিয়েছে। প্রিয়তার চোখ ছলছল করে উঠল। তার মন খারাপ হলো ভীষণ রকম। তার মুখে আধার নামতে দেখে আয়াস তাকে নিশ্চিত করল তিনি সুস্থ আছেন। তবুও প্রিয়তার অশান্ত মনটা শান্ত হলো না। আপনি আমার যত্ন নিচ্ছেন না বউ? তলে হাতে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে কথাটি বলল আয়াজ। সদ্য গোসল করায় চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। উদম দেহটাতেও পানিকণা বিন্দু বিন্দু আকারে জলজল করছে। কয়েক সেকেন্ডের জন্য হলেও থমকালো প্রিয়তা। প্রেম সাগরে উপচে পড়া ঢেউ এত সুন্দর কেন? প্রিয়তা জানে আয়াজ ইচ্ছে করে এরূপে তার সামনে দাঁড়িয়েছে। তবুও সে নিজেকে আটকাতে পারল না। যাকে বলে নিজ পায়ে কোড়াল দেওয়া, তেমনটাই করল সে। তার অবাধ্য চোখ দুটো স্থির হয়ে রইল আয়াজের উদম বুকের দিকে। আয়াজ ক্রুর হাসল। এগিয়ে সে তলে প্রিয়তার দিকে ছুঁড়ে দিল। শুধালো, তাকিয়ে না থেকে পতি সেবা করুন। বেহেস্তে যাওয়ার কত শত পথ দেখেছেন, তবু আপনারা মেয়ে জাতি আমাদের স্বামীদের মূল্য দিলেন না। কবে বুঝবেন বলুন তো? শেষের কথা খানিকটা আফসোস নিয়ে বলল আয়াজ। প্রিয়তা কথা বাড়ালো না। তার বড্ড ঘুম পাচ্ছে। এখন জবাব দেওয়া মানেই ঘুমের গলায় ফাঁস পড়ানো, যা সে একদমই চায় না। প্রিয়তা আগালো। চুপচাপ বাধ্যমের মতো আয়াজের চুল মুছে দিতে লাগলো। খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে লেগে পড়েছে প্রিয়তা। নাস্তা সাথে নিয়ে শাশুড়ি মাকে দেখতে যাবে। শাকিলা বেগমের সাথে তার তেমন একটা আলাপ হয়নি, তবু তার কাছে ভীষণ আপন মনে হয়। কেমন মায়া জাগে। প্রিয়তার একটা মায়ের শখ বহুদিনের। এতদিনে সে একটা মা পেয়েছে। ভাবতেই চোখের পানি চলে আসে। সে কবে মাকে হারিয়েছে সে, চেহারাটাও মনে নেই। প্রিয়তা চোখ বন্ধ করে, মনে করার চেষ্টা করে, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই পেল না। দুটো সংবাদ আছে, একটা গুড, অন্যটা ব্যাড। কোনটা আগে শুনতে চান? প্রিয়তা কপাল কুঁচকে তাকালো। রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। চোখ মুখ জুড়ে বিস্তার হাসি। প্রিয়তা আগাগোড়া আয়াজকে অবলোকন করল। সকাল সকাল কোন ড্রামা স্টার্ট করলো আবার? প্রিয়তা পুনরায় রুটি বেলায় নজর দিল। মুখে বলল, যদি সত্যি কিছু বলার থাকে ঝটপট বলে বিদায় হও। হাতে একদমই সময় নেই। আপনাকে জব করতে হবে না, ছেড়ে দিন। প্রিয়তার হাত থেমে গেল। ঘাড় ঘুরিয়ে চোখ পিটপিট করে তাকালো। ছেলেটার নির্ঘাত মাথা খারাপ হয়েছে। পরক্ষণেই হেসে দিয়ে বলল, জব ছাড়লে চলবে কি দিয়ে পিচ্ছি ছেলে? আয়াজ রাগ করল না। হাসি মুখে প্রিয়তার পেছনে এসে দাঁড়ালো। পেছন থেকে হাত গলিয়ে মাজা আঁকড়ে ধরল। প্রিয়তার নরম কাঁধে থুতনি রেখে মিষ্টি করে হেসে বলল, একটা জব পেয়েছি প্রিয়তা, একটু কষ্টের, কিন্তু মাস শেষে যা পাবো তা দিয়ে খুব সুন্দর করে হয়ে যাবে। 2-3 মাস এভাবেই চলি, ততদিনে না হয় একটা ভালো জব খুঁজে নেব। প্রিয়তা মুচকি হাসল। উত্তর করল না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াই ভালো, পরে না হয় বুঝিয়ে নেবে। ব্যাড নিউজটা কি ছিল? আয়াজ প্রিয়তাকে ছেড়ে দেয়ালে হেলান দিল। ভীষণ রকম মন খারাপ নিয়ে বলল, ইন্টারভিউ দিয়েছিলাম যেখানে, সেখানে জবটা হয়নি। প্রিয়তার ভেতর কোনো পরিবর্তন দেখা দিল না। সে আগের মতোই রুটি বেলতে বেলতে স্বাভাবিকভাবে বলল, মানুষের অফিসে কাজ করে লাভ নেই আয়াজ, চলো নিজেদের বাড়িতে ফিরে যায়। নিজেদের এত বড় অফিস থাকতে মানুষের হয়ে কাজ করে কি লাভ? আয়াজ ভ্রুকুচকে করল। প্রিয়তা কি জানে না ওই বাড়ি তাদের জন্য নিষিদ্ধ?
চাদর গায়ে বাগানের বেঞ্চিতে বসে আছে প্রিয়তা। সকালের মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে। হালকা ঠান্ডা বাতাসে আর রোদ মিলে সুন্দর একটা অনুভূতি হচ্ছে। ভাবি ক্রিকেট খেলবেন। আয়ান ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। খেলার প্রস্তুতি নিয়েই তবে এসেছে। প্রিয়তা ঘুরে বসল, হাসি মুখে বলল, তো দেবর সকাল সকাল ব্যাট হাতে যে? চাচিমা বুঝি ঘুম? আয়ান মাথা দুলিয়ে হাসল। মা ঘুম বলে আমি এখানে, নয়তো এতক্ষণে স্কুলের দ্বিতীয় তলির কর্নারের রুমটার শেষ ব্রেঞ্চে নাক টেনে ঘুমাতে হতো। কথা শেষে আবারও হাসল আয়ান। প্রিয়তা আকাশ সমান বিস্ময় নিয়ে বলল, সে কি কথা? স্কুল বুঝি ঘুমানোর জায়গা? আয়ানের মুখ ভাব পরিবর্তন হলো না। ব্যাট নিয়ে 6 মারার মতো অঙ্গি ভঙ্গি করে বলল, সবার জন্য ওটা পড়াশোনার জায়গা হলেও আমার জন্য একান্তই ঘুমানোর জায়গা। ওখানে তো আর মা নেই যে আমাকে ঘুমাতে দেখলেই ধমকে উঠবে। বলেই হেসে ফেল আয়ান। প্রিয়তা ফিক করে হাসল। ছেলেটা ভীষণ চঞ্চল। ওর চঞ্চলতা ট্রেনের গতিকেও হার মানাবে। মনের দিক থেকেও ভীষণ ভালো। কত সহজে প্রিয়তাকে আপন করে নিয়েছে। কোনো কথা শেয়ার করতে দ্বিধা নেই যেন। প্রিয়তা এ বাড়িতে এসেছে 1 মাস হয়েছে। তরিকুল সাহেব নিজে গিয়ে তার হাত ধরে অনুরোধ করেছিল ফিরে আসার জন্য। সে আর না করে কিভাবে? বাবার মতো মানুষটার চোখের পানি তার হৃদয়কে শিথিল করে দিয়েছিল। তারপর দিনই সবকিছু নিয়ে বাড়ি ফিরে এসেছিল তারা। এবারে প্রত্যেকটা মানুষকেই প্রিয়তার ভীষণ রকম পছন্দ হয়। প্রিয়তার আজকাল সময় কাটতে চায় না। জবটা ছেড়ে দিয়েছে সে। ওদিকে নজর দিতে গেলে সংসারের প্রতি উদাসীনতা চলে আসে। প্রিয়তা তা চায় না। সে তার মন প্রাণ উজাড় করে দিতে চায় সংসারে। রোজ সকালে আয়াজের জন্য টিফিন রেডি করে দেওয়া তার খুব পছন্দের কাজের মধ্যে একটি। প্রিয়, আমার খাবার রেডি, লেট হচ্ছে তো। আয়াজ হাতের ঘড়ি ঠিক করতে করতে রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছে। প্রিয়তা ঝটফট আয়াজের জন্য টিফিন বাটিতে তুলে নিচ্ছে। শাকিলা বেগম প্লেটে পরোটা আর ভাজি নিয়ে এগিয়ে এলেন। নাস্তা না করে কোথায় যাচ্ছ? নাস্তা করার সময় নেই মা, বাবা বকবেন লেট হলে। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। নাও হা করো, আমি খাইয়ে দিচ্ছি, সময় লাগবে না বেশি। আয়াজ হা করল। শাকিলা বেগম যত্ন নিয়ে ছেলের গালে খাবার তুলে দিতে লাগলো। প্রিয়তা তা দেখে মুচকে আসলো। মায়ের যত্ন বুঝি এমন মধুর হয়? কাকিমা, তুমি তোমার অত বড় ছেলেকে এখনো গালে তুলে খাইয়ে দিচ্ছ? আর আমি ছোট হওয়া সত্ত্বেও মা আমাকে মাছের কাঁটা বেছে দিতে চায় না। ভীষণ উদাস হওয়ার ভান করলো আয়ান। ছেলেটা মাছের কাঁটা ভয় পায়। অদ্ভুত হলেও সত্যি। মাছের কাঁটা বাছার ভয়ে সে মাছ খেতে নারাজ। ছোট চাচি ওর ভয় দূর করতেই কাঁটা বেছে দিতে চায় না। দুনিয়াতে এত অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর জিনিস থাকতে মাছের কাঁটাকে কেন ভয় পেতে হবে? এর মাঝে প্রিয়তার টেবিলে খাবার সাজিয়ে দিল। আয়াজের খাওয়া শেষ হতেই এক প্রকার দৌড়ে বের হয়ে গেল সে। দেবরকে উদাস কেন লাগছে? ভাবছি জেলিনি বিয়ে করব। যে মাছ ধরতে পারে সে নিশ্চয়ই মাছ বাঁচতে পারবে। কি বলেন ভাবি? প্রিয়তা বিজ্ঞদের মতো মাথা নাড়ালো। সম্মতি জানিয়ে বলল, সে তো অবশ্যই। তাহলে আমার বিয়ের একটা ব্যবস্থা করে ফেলেন ভাবি। অনেকদিন হলো সরষে ইলিশ খায় না। আয়ানের কণ্ঠে উচ্ছ্বাস। শাকিলা ধমক দিলেন, খাবার টেবিলে এত কথা কেন আয়ান? তোমার মা কোথায়? এখনো ওঠেনি? এর মাঝে তিনি নেমে এলেন। চেয়ার টেনে বসতে বসতে বললেন, রাতে ঘুম হয়নি ভাবি, মাজাটা যা ব্যথা। সকালের দিকে একটু চোখ বন্ধ হয়ে আসছিল, এই একটু দেরি হলো। মায়ের কথায় আয়ান ফোরন কাটল। হ্যাঁ মা, এই জন্য রাত 11টার পর তোমার রুমের পাশ থেকে কেউ হাঁটতে পারে না। গরিলার নাক ডাকার মতো অদ্ভুত সব শব্দ ভেসে আসে। আয়ানের কথায় প্রিয়তা মজা পেল। ঠোঁট টিপে হাসল। শাকিলা বেগম না হাসলেও তার মুখভঙ্গি বলে দিচ্ছেন তিনি হাসি চাপিয়ে রেখেছেন। কিন্তু ছোট চাচি তেতে উঠলেন। তুমি বেশি বকবক করছো আজকাল আয়ান, এমন হলে হোস্টেলে পাঠিয়ে দেব। অবস্থা বেগতিক দেখে শাকিলা বেগম কথার অন্য প্রসঙ্গে চলে গেলেন। এভাবেই তিনি আয়ানকে বাঘের কবল থেকে বাঁচিয়ে নিলেন। চোখের পলকের সময়গুলো কিভাবে যেন পার হয়ে যেতে লাগলো। দিন থেকে মাস, মাস গড়িয়ে বছর হতে চলল। প্রিয়তাকে যেন আয়াত সুখের চাদরে আগলে রেখেছে। কোনো দুঃখ যেন তাকে ছুতেই পায় না। এত এত সুখের মাঝে হঠাৎ করেই একটা খারাপ সংবাদ এসে প্রিয়তাকে মচড়ে দিল। ধূপ করে যেন ভেঙে গেল তার পাশের সুখের দেওয়াল। তার মামা মারা গিয়েছে। এমন একটা সংবাদের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এতটা বছর ধরে যে মানুষটা বটগাছের মতো ছায়া হয়েছিল তার মাথার ওপর, সেই মানুষটার মৃত্যু সংবাদ শোনার মতো ভয়ঙ্কর আর কি বা হতে পারে?
প্রিয়তার দুনিয়াটা যেন সেখানেই থমকে গিয়েছিল। তার গগনবিদারী আর্তনাদ ছড়িয়ে পড়ল বাড়ির আনাচে কানাচেতে। কেঁপে উঠল যেন গহীনে থাকা ক্ষুদে প্রাণগুলো। তার কান্না আর আহাজারি সহ্য করতে না পেরে শাকিলা বেগম সমেত আয়াজ প্রিয়তাকে নিয়ে প্রিয়তার মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুরো পথটায় প্রিয়তা কেঁদে কেঁদে চলল। কোনোরকম সান্ত্বনা বাণী পারেনি তার কান্নাকে থামাতে। বাড়ি ভর্তি লোক, তবে বাড়িতে কোনো আমেজ নেই, নেই কোনো আনন্দ। সকলে নীরব থেকে তাদের দুঃখ প্রকাশ করছে। ভিড় ঠেলে প্রিয়তাকে নিয়ে এগিয়ে এলো আয়াজ। এতটুকু পথ আসতে আসতে মেয়েটা কেমন নেতিয়ে পড়েছে। সুজলা এলোমেলো চুলে বিধ্বস্ত হয়ে বসার রুমে বসে আছে। তাকে ঘিরে ধরে আছে আর ৬ কি ৭ জন মহিলা। পাশে তুলে পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন পাথরের মতো হয়ে গেছে। এত ভিড়ে কেউ হয়তো মেয়েটার দিকে নজর দিতেই সময় পায়নি। রত্নাকে কোথাও দেখা গেল না। প্রিয়তাকে দেখা মাত্রই সুজলা চিৎকার করে উঠল, এই বান্দির ঝি, তুই কেন আসছিস? বের হ আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বের হ। সুজলা এমন দিনেও এই আচরণ করবে এমনটা বুঝতে পারেনি আয়াজ। শাকিলা বেগম তবদা খেয়ে ছেলের দিকে তাকালেন। তিনি এসবের কিছুই বুঝতে পারছেন না। এর মাঝে প্রিয়তা কেঁদে উঠল। সুজলার পা জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ল। মামি, এভাবে বলো না, আমি থাকতে আসিনি মামি। মামাকে একবার দেখিয়ে চলে যাব। আমি আর কখনো আসবো না, বিশ্বাস করো। প্রিয়তার এই আহাজারিতে পাথর নরম হলেও সুজলা নরম হলো না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কখনো শুধরায় না, কোনো পরিস্থিতি পারে না তাদের জঘন্য রূপ থেকে তাদের বের করে আনতে। সুজলাও তাদের মধ্যে একজন। আয়া যেমন জঘন্য মহিলার সাথে তর্কে যেতে চায় না, তাই এক প্রকার জোর করেই প্রিয়তাকে সাথে নিয়ে বের হয়ে আসে। পৃথিবীতে যদি খারাপ মানুষের কাউন্টিং করা হয় তবে এই মহিলাই হবে প্রথম, এমনটাই ধারণা আয়াজের। ফিরে আসার পর ঘুমুট হয়ে পড়েছিল প্রিয়তা। আয়াজ শত চেষ্টা করেও প্রিয়তার সাথে কথা বলতে পারেনি। এক পর্যায়ে হাল ছেড়ে দিল, থাক না, কিছুটা সময় নিজের মতো। মন খারাপের স্থায়িত্ব হলো সপ্তাহখানেক। আজ সপ্তাহখানেক বাদে প্রিয়তার রান্নাঘরে এসেছে শাকিলা বেগমের সাথে রান্না করতে। বোমার এ কাজে শাকিলা ভীষণ খুশি হলো। এ কদিন মেয়েটা রুম বন্ধ করেছিল, যাতে যেন বাড়িটাও আধারে তলিয়েছিল। মা, বাবা আজ বাসায় আছেন? হ্যাঁ। আজ অফিসে যাবেন না শুনলাম। প্রিয়তা সুন্দর করে 1 কাপ লাল চা বানালো। তার হাতের চা তরিকুল সাহেবের পছন্দ। এ সময় তিনি বাড়িতে থাকলে স্টাডি রুমেই থাকেন, তাই প্রিয়তা সেদিকেই পা বাড়ালো। বাবা, আসবো? তরিকুল সাহেব বই থেকে চোখ সরিয়ে তাকালেন। প্রিয়তাকে দেখা মাত্রই তার মুখে হাসি ফুটল। হেসে বলল, মা যে, আসো আসো, কতদিন বাদে মুখখানা দেখলাম। প্রিয়তা মুচকে হাসল। চা এগিয়ে দিতেই তিনি চায়ের কাপ নিয়ে তৃপ্তি নিয়ে চুমুক বসালেন। উৎসাহ নিয়ে বললেন, জানো মা, তোমার হাতের চায়ের স্বাদ একদম আমার আম্মার বানানো চায়ের মতো। আলাদা একটা তৃপ্তি আছে। প্রিয়তা একথা জানে। যতবার প্রিয়তা তাকে চা দেয় প্রত্যেকবার তরিকুল সাহেব অতি আগ্রহ নিয়ে তাকে কথাই শোনায়। প্রিয়তার এতে বিরক্ত লাগে না, বিষয়টা তার খুব অদ্ভুতভাবে ভালো লাগে। সকাল সকাল প্রিয়তার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল। মাথাটা ধরে গেছে। উঠে বসে গরম চোখে আয়াজের দিকে তাকালো। কতবার না করেছি এত সাউন্ড দিয়ে টিভি না দেখতে, আমাকে একটু ঘুমাতে দিবে না? আয়াজ করুণ চোখে তাকালো। তার গোলে বসে আছে 3 বছর বয়সী আজরা, যে কার্টুন দেখে খিলখিল করে হাসছে। প্রিয়তা কি বলবে খুঁজে পেল না। এতদিন শুধু আয়া ছিল, এখন তো তাকে জ্বালানোর জন্য আরও একজন আছেন। এরা বাপ মা মিলে তার জীবনটা নিমপাতা করে তুলছে। আপনি আমাদের শত্রু কেন ভাবছেন বউ? আমরা তো একটু কার্টুন দেখছি মাত্র, তাই না মাম্মা? মাথা দোলালো আজরা। ছোট ছোট করে বলল, আম্মা তত্ত্ব। আয়াজ ফিক করে হেসে ফেলল, গালে চুমো খেয়ে বলল, চলো আমরা ঘুরে আসি। মাম্মা এখনই নয়তো পিটুনি দিবে। যাওয়ার পূর্বে আয়াজ প্রিয়তার উদ্দেশ্যে একটা কিস ছুড়ে দিল, যা দেখা মাত্র প্রিয়তা চোখ গরম করে তাকালো। কিন্তু ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেয়েসহ আয়াজ বের হয়ে গেল। প্রিয়তা সেদিকে তাকিয়ে হাসল। এখন আর তার ঘুম হবে না। আজরা দেখতে অনেকটা আয়াজের মতো হয়েছে, একদম বাপকা বেটি, স্বভাবও বাপের মতো, বদমেজাজি একরুখে ধরনের। এই ছোট বয়সে মেয়ের এত জেদ বড় হলে যে কি হবে। মায়ের থেকে বাপের সাথে তার ভাব বেশি। প্রিয়তার মাঝে মধ্যে মনে হয় সে ভুল করে দুজনের দুনিয়ায় চলে এসেছে। কিন্তু মেয়েটা তার ভীষণ মিষ্টি, সাথে মেয়ের বাপটাও। দুজনকে দেখলে কেমন দেখতে মন চায়। এত আদরে কেন তার প্রিয় মানুষগুলো। সমাপ্ত।